আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের শাহবাগে পদযাত্রা, চাকরিতে বিশেষ নিয়োগ ও বয়সসীমা বাড়ানোর দাবি। ৬ দফা দাবি জানালো ইস্তিফা আদা বাংলাদেশ, ইসকন নিষিদ্ধে দুর্বার আন্দোলন। নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান, জনসংযোগ করেছেন ব্যারিস্টার আরমান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় তেল আমদানি স্থগিত, উদ্যোগ নিল ভারতের রিলায়েন্স। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের দায় ইসরায়েলে, নিষেধাজ্ঞার আহ্বান এরদোয়ানের। টি-20তে বিশ্ব রেকর্ড করণবীর সিংয়ের, তুর্কি ফরওয়ার্ড কেনান ইলদিজকে চান রিয়াল কোচ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। তবে শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। শুক্রবার ২৪ অক্টোবর বিকেল ৩টার দিকে এই কর্মসূচি শুরু হয়। সরেজমিনে দেখা গেছে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে যমুনার দিকে অগ্রসর হচ্ছিলেন। কিন্তু পুলিশের ব্যারিকেডের কারণে তারা সামনে এগোতে পারেননি। এ সময় ব্যারিকেড ছড়াতে গিয়ে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে এই আন্দোলন চলছে টানা ৫ দিন ধরে। গত ১৯ অক্টোবর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকেলে প্রায় ৪০-৫০ জন প্রতিবন্ধী গ্র্যাজুয়েট থালাবাটি নিয়ে ভুখা মিছিল করেন। প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের দাবি, সরকারি চাকরিতে বিশেষ নিয়োগ প্রক্রিয়া চালু করা এবং বয়সসীমা বৃদ্ধি করা। তাদের মতে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী চাকরি প্রত্যাশীরা বৈষম্যের শিকার হচ্ছেন এবং বিদ্যমান নীতিমালায় তাদের জন্য পর্যাপ্ত সুযোগ নেই। ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ইন্তিফাদা বাংলাদেশ নামে একটি সংগঠন ইসকন নিষিদ্ধ সহ ৬ দফা দাবি জানিয়েছে। শুক্রবার ২৪ অক্টোবর অনুষ্ঠিত এই সমাবেশে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, ইসকন সহ যে কোনো সংস্থার ভূমিকা বা অর্থনৈতিক অংশগ্রহণ যদি অপরাধ বা সহায়তায় প্রমাণিত হয় তবে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইন্তিফাদা বাংলাদেশের সদস্য আহমেদ রফিক সমাবেশে বলেন, মুসলিম নারীকে ধর্ষণের কথা গর্ব করে প্রকাশ করা হয়। খতিব ইসকনের বিরুদ্ধে কথা বলায় তাকে অপহরণ করে শিকলে বেঁধে মেরে ফেলা হয়। এরকম ঘটনা একের পর এক ঘটছে, অথচ রাষ্ট্র চুপ করে তামাশা দেখছে। সমাবেশে বক্তারা আরও দাবি জানান, রাষ্ট্রীয় নীরবতা ও প্রশাসনিক পক্ষপাতিত্বের কারণে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে না। তারা বলেন, ইসকন সহ যে কোনো সংগঠনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের দাবি বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে। পরিষ্কার সাবধান করে দিতে চাই, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়। ইসকন হচ্ছে ইহুদিদের তৈরি করা, ইসলামের শত্রুদের তৈরি করা, হিন্দুদের সাইনবোর্ড লাগিয়ে একটা নাস্তিক, একটা মুরতাদ, ইসলাম বিদ্বেষী চরমপন্থী। ১ নম্বর, গাজীপুরে ধর্ষণ ও ভিকটিম ব্লেমিং ঘটনায় পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ২ নম্বর, ধর্ষকদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। ৩ নম্বর, টঙ্গীর খতিব অপহরণের ঘটনায় স্বচ্ছ তদন্ত ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। ৪ নম্বর, ইসকনের ভূমিকা তদন্ত করতে হবে, প্রমাণিত হলে আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসলাম বিদ্বেষী জাতি, ইসলাম বিদ্বেষ বিরোধী জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে। রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষ শিকার ও সংশোধনের প্রস্তুতি নিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার ২৪ অক্টোবর বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, খুব শিগগিরই তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানা যাবে। তিনি আশা প্রকাশ করেন নভেম্বরের মধ্যে বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তিনি নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন। আর দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচন করবেন, তিনি তো সেটা সাক্ষাৎকারে বলেই দিয়েছেন। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে প্রত্যাবর্তন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। অন্যদিকে ঢাকা 14 আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান নির্বাচিত হলে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার 24 অক্টোবর রাজধানীর মিরপুরে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। ব্যারিস্টার আরমান বলেন, জনগণ যদি তাদের উপর আস্থা রাখে তবে সরকারিভাবে সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। তার ভাষায়, জনগণ যদি আমাদের উপর আস্থা রাখেন তাহলে সরকারিভাবে সবাইকে আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নেই নতুন বাংলাদেশের সূচনা না করে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আজকে আমাদের এই সূচনা ঘরে ঘরে, পরিবারে পরিবারে, রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে ছড়িয়ে পড়বে এবং সবাই মিলে একসাথে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রভাবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বৃহত্তম তেল কোম্পানি রোসনেফট থেকে তেল আমদানি স্থগিত করেছে ভারতের শীর্ষ বেসরকারি তেল আমদানিকারক প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন এই প্রতিষ্ঠান এতদিন রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা হিসেবে পরিচিত ছিল। রিলায়েন্স গ্রুপের একজন মুখপাত্র ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসকে জানান, রিলায়েন্স রাশিয়ার তেল ক্রয় স্থগিত করেছে। এ বিষয়ে কোম্পানি ভারতীয় সরকারের নির্দেশনা মেনে চলবে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে থেকে ভারত রোসনেফট থেকে তেল আমদানি করত। যুদ্ধের পর ইউরোপ ও যুক্তরাষ্ট্র রুশ তেলের উপর মূল্যসীমা আরোপ করলে বিশ্ববাজারে দাম কমে যায় এবং ভারত আমদানির পরিমাণ বাড়িয়ে দেয়। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যারা রোসনেফটের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় প্রতিদিন প্রায় 5 লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করত। গুজরাটের বন্দর থেকে খালাসের পর এই তেল নিয়ে যাওয়া হতো জামনগরে রিলায়েন্সের শোধনাগারে, যা বিশ্বের অন্যতম বৃহৎ রিফাইনারি কমপ্লেক্স। দৈনিক 10,40,000 ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে এটির। বিবৃতিতে বলা হয়, এই দুই কোম্পানির সঙ্গে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান তেল লেনদেন করছে তাদের 21 নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে চুক্তি স্থগিত বা বাতিল করার জন্য। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের দায়ে দখলদার ইসরায়েলের উপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ওমান সফর শেষে দেশে ফেরার পথে শুক্রবার 24 অক্টোবর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এরদোয়ান জানান, সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে এবং প্রকাশ্যে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তিনি বলেন, যুদ্ধবিরতি নিরাপদে রাখতে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে। হামাস চুক্তি মেনে চলছে, কিন্তু ইসরায়েল চুক্তি ভঙ্গ করেই চলছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। এরদোয়ানের মতে, ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে বাধ্য করতে হলে অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি। গত 2 বছর ধরে গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান ও সহিংসতার কারণে আঙ্কারা তেল আবিব সম্পর্ক ক্রমেই অবনতির দিকে গেছে। এরদোয়ান পূর্বে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন, যা দুই দেশের সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবার পর সেখানে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আলোচনা চলছে। টি-20 ক্রিকেটে 1 বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছেন অস্ট্রিয়ার ব্যাটার করণবীর সিং। তিনি পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন। সদ্য শেষ হওয়া রোমানিয়া সফরে 4 ম্যাচের সিরিজে ব্যাট হাতে 248 রান করার পথে করণবীর এই রেকর্ডে পৌঁছান। চলতি বছর এখন পর্যন্ত তিনি 32 ম্যাচের 32 ইনিংসে 2 সেঞ্চুরি ও 13টি হাফ সেঞ্চুরিতে 1488 রান করেছেন। এর আগে রেকর্ডটি ছিল রিজওয়ানের দখলে। তিনি 2021 সালে 29 ম্যাচের 26 ইনিংসে 1 সেঞ্চুরি ও 12টি হাফ সেঞ্চুরিতে 1326 রান করেছিলেন। কেবল রানেই নয়, 4 ও ছক্কার ক্ষেত্রেও রেকর্ড গড়েছেন করণবীর। এবছর তিনি 127টি 4 মেরেছেন, যা রিজওয়ানের 2021 সালের 119 4কে ছাড়িয়ে গেছে। ছক্কার ক্ষেত্রেও তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন। চলতি বছরে তার ছক্কার সংখ্যা 122। এবার ফুটবলের খবর।
রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোয়েজের মতো তারকা খেলোয়াড়রা থাকলেও কোচ জাবি আলোনসো আরও শক্তিশালী করতে চান তার দলকে। তরুণ সেন্সেশন গঞ্জালো গার্সিয়া, অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনও আছেন স্কোয়াডে। তবুও আলোনসোর নজর এখন ২০ বছর বয়সী তুর্কি ফরওয়ার্ড কেনান ইলদিজের দিকে, যিনি বর্তমানে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলছেন। ফুটবল এজেন্ট জিওভান্নি ব্রাঞ্চিনি জানিয়েছেন কেনান ইলদিজকে দলে ফেরাতে মরিয়া আলোনসো। এমনকি এমবাপে বাদে অন্য যে কোনো খেলোয়াড়কে বিক্রি করতেও প্রস্তুত তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম AS তথ্য প্রকাশ করেছে। বায়ার্ন মিউনিখের যুব একাডেমিতে বেড়ে ওঠা কেনান ২০২৩ সালে জুভেন্টাসের অনূর্ধ্ব ১৯ দল থেকে সিনিয়র দলে জায়গা করে নেন। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে আসছেন। সর্বশেষ ক্লাব বিশ্বকাপ সহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে ১২ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।